দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন নীতি গ্রহণের পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে। এই তালিকায় যেমন রয়েছে বলিভিয়ার অভিবাসীরা, তেমনই রয়েছে এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসীরা। সম্প্রতি বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। অভিবাসন আইন, অভিবাসীদের চলমান সমস্যা এবং তা থেকে পরিত্রাণের উপায় খুঁজব আজকের প্রবাসে পরবাসের এই আয়োজনে। আপনাদের সঙ্গে আছি প্রতিবারের মতোই আমি মাসুক সিদ্দিক, এবং এই বিষয়ে পরামর্শ দিতে আজকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি, অ্যাক্সিডেন্ট কেসেস এবং ইমিগ্রেশন বিশেষজ্ঞ জনাব মঈন চৌধুরী। মঈন স্যার, আপনাকে স্বাগতম। কেমন আছেন? ধন্যবাদ মাসুক সিদ্দিকী। অনেক ভালো লাগছে আপনাকে আজকে আমাদের আয়োজনে পেয়ে, এবং এটা খুব সম্ভবত তৃতীয় কিংবা চতুর্থবার আপনাকে পেয়েছি আমরা। ইয়েস। প্রতিবারই আসলে আপনার থেকে আমরা অনেক কিছু জানি এবং আমরা সমৃদ্ধ হই, এবং আমাদের এই সমৃদ্ধতা ছড়িয়ে পড়ে আসলে আরটিভি দর্শকদের মাঝেও। আজকেও তার ব্যতিক্রম হবে না। একদমই শুরুতে স্যার জানতে চাইবো কেমন আছেন? ভালো আছি। অনেক ভালো লাগলো স্যার, ভালো আছেন জেনে। আমরা শুরুতে একটু যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে মার্কিন প্রেসিডেন্টের নেওয়া অভিবাসন আইন নিয়ে। এই যে আইনটা সর্বশেষ আসলে কি ধরনের পরিবর্তন এলো স্যার? ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া এবং নিউ ইয়র্ক আমেরিকা ডিপার্টমেন্ট অফ স্টেট যে প্রজ্ঞাপন জারি করেছে, আমেরিকায় যারা আসবে ৭৫টা দেশের প্রতি গ্রিন কার্ড আর ইস্যু করা হবে না। ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করে দেওয়া হয়েছে, বন্ধ বা বাতিল হয় নাই, স্থগিত করে দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশের নামও আছে। এটা আমরা খুবই দুঃখজনক, এবং অনেকে হয়তো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি এক যুগের বেশি সময় অপেক্ষা করছে তাদের স্বজনদের কাছে আমেরিকা আসার জন্য। কিন্তু এখন যাদের ডেট আমাদের জানুয়ারি 21, 2026 এর পরে হবে বা পেয়েছে বা পেতে যাচ্ছে, তাদের কিন্তু ইমিগ্রেন্ট ভিসাটা হচ্ছে না, স্থগিত হয়ে যাবে। একটাই কারণ, ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছেন তার সোশ্যাল মিডিয়া সহ সব জায়গাতে যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী আমেরিকায় এসে যারা বলে আসে যে পাবলিক চার্জ মানে সরকারের উপর বোঝা হবে না, কিন্তু আসার পরেই সরকারের উপর তারা বোঝা হয়ে যায়, এমন সরকারের সকল সুবিধা নিচ্ছে। এইটা ঠেকাতে তারা দক্ষ জনগোষ্ঠী নিয়ে আসতে এবং আমেরিকার ইকোনমিতে যারা কন্ট্রিবিউট করতে পারে এইরকম লোক নিয়ে আসার জন্য এটা তদন্ত করে যাচাই বাছাই করার পরেই তারা আবার ভিসা প্রক্রিয়া, ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া শুরু করবে। সবাই শুধু একই প্রশ্ন, তাদের কি হবে? টুরিস্ট ভিসায় কোনো সমস্যা হবে না, তারপরে স্টুডেন্ট ভিসায় কোনো সমস্যা হবে না, ওইটা অন্য সেকশনে যাবে, ভিসা বন্ডের বিষয়ে। কিন্তু ইমিগ্রেন্ট ভিসা সম্পূর্ণভাবে স্থগিত অনির্দিষ্টকালের জন্য। আচ্ছা, এই যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে, বাংলাদেশিদের জন্য এটা আসলে কি ধরনের প্রভাব ফেলছে তাদের মনে? খুবই নেগেটিভ প্রভাব ফেলছে। অনেকে তো খুবই দুঃখিত এবং আশাহত, এবং অনেকে হয়তো দেশে কোনো কাজ কামও করে নাই, হয়তো কয়েক বছর যাবত বেকার বসে আছে, আমেরিকায় আসবে, আমেরিকায় কাজ করবে। দেশের পরিবেশ তো আমেরিকার মতো না। ওদের জন্য খুবই দুঃখজনক এবং সবাই খুব মর্মাহত। এটা মানে আকাশ থেকে আকাশ ভাঙার মতো অবস্থা তাদের উপরে, কারণ তারা খুবই খুবই আশাহত হয়েছে। তবে এটা সাময়িক, কিন্তু কতটুকু সাময়িক আমরা বলতে পারবো না। এটা হয়তো ২ মাস হতে পারে, ২ বছরও লাগতে পারে, ৬ মাসও হতে পারে। আচ্ছা, খুবই আসলে অ্যালার্মিং একটা বিষয় যে বাংলাদেশিদের মন মানসিকতা ভালো নেই, এবং আপনার কাছ থেকেই বিষয়টা আসলে আমরা আরো সঠিকভাবে শুনছি স্যার। স্যার, এখন তাহলে বাংলাদেশিদের করণীয় কি হতে পারে? করণীয় হচ্ছে, যারা আমেরিকায় আছে তাদেরকে বলবো মিথ্যা তথ্য দিয়ে কোনো সরকারি সুবিধা নেবেন না। সরকারের উপর বোঝা হবেন না, কারণ অতীতে যারা আসছে তাদের ভুলের কারণে, তাদের মিসরিপ্রেজেন্টেশন কারণে ফিউচার জনগোষ্ঠী তারা ভুক্তভোগী হচ্ছে। তারা ভবিষ্যতে যারা আসবে তারা কিন্তু বেনিফিট এখনো নেয় নাই। যারা অতীতে যারা আসছে আজকের থেকে ৫-১০ বছর আগে, তারা হয়তো বেনিফিটটা নিচ্ছে, অপ্রয়োজনীয় বেনিফিট নিচ্ছে, এবং তাদের যে স্ট্যাটিস্টিক্সে আসার কারণে ফিউচার যারা আসবে তাদের পথটা একটু মানে দুরূহ হয়ে গেছে। তো সবাইকে অনুরোধ করব, মিথ্যা তথ্য দিয়ে কোনো সরকারি বেনিফিট বা সরকারের উপর বোঝা হবেন না। আর দেশ থেকে যারা আসবেন তাদেরকে অনুরোধ করবো, আপনার দক্ষতা অর্জন করে আসুন, কোনো একটা স্কিল নিয়ে আসবেন, আর ইংলিশটা একটু জেনে শুনে আসবেন। শুধুমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠানে কাজ করবেন এরকম মেন্টালিটি না নিয়ে, আমেরিকা একটা বহুজাতিক দেশ, এখানে ডাইভার্সিফাইড কমিউনিটি, এখানে আপনি যে কোনো ফিল্ডে কাজ করতে পারেন, প্রচুর সম্ভাবনা আছে। সো এই ক্ষেত্রে কোনো একটা স্কিল নিয়ে আসলে এইখানে আপনি সরকারের উপর আর বোঝা হবেন না। এবং যদি কোনো অসুস্থতা থাকে, চিকিৎসাটা দেশেই করে আসেন, পার্মানেন্ট সলিউশন নিয়ে আসেন। আমেরিকায় যেন আপনি এসে সরকার আমেরিকার ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারেন।
আচ্ছা স্যার, আপনি মিথ্যা তথ্যের কথা বলছিলেন যে অনেক ধরনের মিথ্যা তথ্য আগে দেওয়া হয়েছে এবং সেগুলোর জন্যই আসলে এখন আইনটা আসলে এত কড়াকড়িভাবে করা হচ্ছে। কি ধরনের Yes. মিথ্যা তথ্য আসলে আপনারা অবজার্ভ করেছেন যে বিষয়গুলোতে মিথ্যা তথ্য এসেছে? যে বিষয়গুলো হয়তো তারা দেখেন বাংলাদেশে হয়তো সে কোন রকম অসুস্থ ছিল না। আমেরিকায় এসে দেখাইলো সে অসুস্থ হয়ে গেল। হুম, সে হুম, হুম। একটা সরকারি বেনিফিট নিচ্ছে। এই আচ্ছা। ক্ষেত্রে কিন্তু তাকে যে স্পন্সর করছে তার জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার এবং যে আসছে সে কিন্তু মিথ্যা তথ্য দিচ্ছে। হুম, হুম, বর্তমানে হুম, হুম। আমেরিকান সরকার করছে কি আপনারা ইমিগ্রেন্ট ভিসায় যারাই আসে হুম, তারা হুম, কিন্তু হুম। একটা মেডিকেল টেস্ট দিয়ে আসতে হয়। মেডিকেল আচ্ছা। অবজারভেশন করে আসতে হয় তার কি সমস্যা আছে। হুম, হুম, হুম। ওইখানে যদি লিস্টেড সমস্যা না থাকে, আসার ২ মাস পরে আপনি এমন অসুস্থ হয়ে গেলেন যে আপনি এখন ঘর থেকে চলতে পারেন না। আচ্ছা, দ্যাট মিনস আগে হয়তো মিথ্যা বলেছেন, হয়তো আপনি ঠিকমতো বলেন নাই অথবা এখন মিথ্যা বলছেন। আচ্ছা। somewhere you lied. হুম, সো হুম, হুম, হুম। এইসব ক্ষেত্রে আপনার আরো অনেক বিষয় যারা ইচ্ছা করে কাজ করতে চায় না, কাজ প্রয়োজন হলে অবশ্যই কাজ করবেন এই দেশে। কাজ করে খাওয়াটা এই দেশের ইকোনমিক হচ্ছে আ ক্যাপিটালিজম। জি। তো ক্যাপিটালিজম হচ্ছে সবাই কাজ করতে হবে, কাজ করে খাওয়ার কাজই করা উচিত। হুম, এবং হুম, হুম। যারা পারে না তাদের জন্য ডিফারেন্ট ইস্যু। কিন্তু আচ্ছা। মিথ্যা তথ্য দিয়ে বেনিফিট নিয়ে থাকলে এটার জন্য খুবই অ্যালার্মিং এখন। দারুণ বলেছেন স্যার, এবং একই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হচ্ছে বন্ড। এই যে বন্ডের বিষয়টা, সেটা আপনার মুখ থেকে একটু বিস্তারিত জানি আমরা। ধন্যবাদ। ভিসা বন্ড চালু হবে 21st জানুয়ারি 2026 থেকে। আচ্ছা। এখানে বাংলাদেশের নামটা আসছে। ভিসা বন্ড হচ্ছে যারা হয়তো কোনো সময় আমেরিকায় এসেছিল, ভিসা তারা টার্মস এন্ড ভায়োলেট করেছে, হুম, তাদের হুম, হুম। ক্ষেত্রে পরবর্তীতে প্রযোজ্য হতে পারে এবং ইমিগ্রেশন অফিসার, কনসুলার অফিসার নতুন যে অ্যাপ্লিক্যান্ট আছে তাদেরকে ইন্টারভিউ নেওয়ার পরে যদি মনে করে যে ভদ্রলোক বা ভদ্র মহিলা বা তার ফ্যামিলি আমেরিকায় এসে হয়তোবা আর যাবে না বা না যাওয়ার সম্ভাবনা আছে অথবা সরকারি কোনো সুবিধা নেওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে ইন্টারভিউর পরে তারা জানাবে যে তার ভিসা বন্ড লাগবে কিনা। ইট কুড বি ৫,০০০, ১০,০০০ আপ টু ১৫,০০০ আচ্ছা, বাংলাদেশ টাকায় ১.৮ মিলিয়ন। এটা হচ্ছে টাকা। মানে ১৮ লক্ষ টাকার মতো হয়। এর আচ্ছা। সর্বোচ্চ হতে পারে। কিন্তু সবার জন্য প্রযোজ্য না। আবার অনেকেই হাজার লোকের ভিসা পাবে যারা হয়তো ব্যবসা-বাণিজ্য করে এবং অতীতে ট্রাভেল হিস্ট্রি ভালো, কোথাও তারা থাকে নাই। তারা হয়তো বন্ড ছাড়াই ভিসা পাবে। কিন্তু অনেকের বদ্ধ ধারণা যে বন্ড হয়তো সবার জন্য না। তারা আচ্ছা। যাচাই বাছাই করবে কে আসলে এর আওতায় পড়বে, আবার পড়তে না পারে। হুম, কিন্তু হুম, হুম। আবার সতর্কীকরণ হচ্ছে এটার সুবাদে অনেক এজেন্সি গুলা করবে, থার্ড পারসন যারা দালাল আছে তারা করবে কি তাদের কাছে টাকা দিয়ে দিতে বলবে। আচ্ছা। এটা অন্য কাউকে টাকা দিলে ভিসাটা হবে না। হুম, এটা হুম, হুম। সরকার বলবে, কনস্যুলার অফিসার নির্দিষ্ট বলবে যে আপনার জন্য বন্ড লাগবে। যেহেতু আপনি আগে কোথাও হিস্ট্রি ভালো না হুম, বা হুম, আমরা হুম, হুম। সন্দেহ করছি যে আপনি দেশে ফেরত আসবেন না বা আসলেও আপনি একটু সরকার বোঝা হতে পারেন। তখন তারা বলবে এই ওয়েবসাইটে পেমেন্ট দেয়। একটা ওয়েবসাইট pay.gov এটা ছাড়া অন্য কোথাও যদি কেউ টাকা পয়সা লেনদেন করে আমেরিকান সরকার তার দায়বদ্ধতা নেবে না। আচ্ছা, তার মানে বন্ডের বিষয়টাও আসলে খুব সজাগভাবে তাদেরকে সামনের দিকে এগোতে হবে। সতর্ক খুব থাকতে হবে। সজাগভাবে এগোতে হবে এবং কারো মাধ্যমে না, এটা সরকারকে সে হুম, হুম, ডেবিট হুম, অথবা হুম। ক্রেডিট কার্ড অথবা ব্যাংক হিসাব থেকে যাবে এবং এই টাকাটা কিন্তু ফেরতযোগ্য। যদি সে ভিসার পলিসি অনুযায়ী দেশে ফেরত চলে আসে, কোন ধরনের পাবলিক চার্জ সরকারি সুবিধা না নেয় অথবা ভিসার যে মেয়াদ উত্তীর্ণ না হয়, হুম, 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 বৈধভাবে হুম। মেয়াদ উত্তীর্ণ করা যায়। ইচ্ছা করলেই কিন্তু আমেরিকায় এসে আবার এক্সটেনশন করা যায়। হুম, হুম, কিন্তু হুম। বৈধভাবে যদি করে থাকে কোন সমস্যা নাই। যদি বৈধভাবে করে থাকে তার টাকাটা সে সরকার থেকে ফেরত পাবে। এটা সরকার ফরফিট করবে না। সো আচ্ছা। এক্ষেত্রে গুড থিং, ব্যাড থিং, গুড বলো তাদের জন্য যারা হয়তো জীবনে আমেরিকা আসে নাই, হয়তো বর্তমানে তারা আর্থিক অবস্থা উন্নতি হয়েছে, কোন ট্রাভেল হিস্ট্রি নাই। তারা হয়তো কোয়ালিফাই করে। তখন একটা সামান্য টাকার বিনিময়ে তাদের জন্য ১০, ১৫, $২০,০০০ কিছুই না। তারা সামান্য টাকা দিয়ে বন্ড দিয়ে তারা দেশে আসতে পারবে। আর আচ্ছা। খারাপ দিক হচ্ছে যারা হয়তো কোয়ালিফাইড লোক করে আসে নাই, শিক্ষাবিদরা যারা খুব নিম্ন আয়ের লোক, আমেরিকায় আসার স্বপ্ন ছিল, তারা হয়তোবা আসাটা কঠিন হয়ে যাবে যদি তাদের সন্দেহ করে যে টাকাটা দেওয়া লাগবে, তখন তারা এই টাকাটা দিবে কোত্থেকে? তাদের এই আর্থিক পরিমাণ নাই। আচ্ছা। স্যার, যদিও আমেরিকায় আরোপিত ভিসা বন্ডের শর্ত থেকে অব্যাহতি পেতে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর কথা বলছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি বলছে? একটু বিস্তারিত শুনতে চাই। পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই। তবে আচ্ছা। বাংলাদেশের সাথে যদি এতই সম্পর্ক ভালো হতো এবং আমাদের লোকজন যদি এতই ভিসা ভায়োলেট না করত, পররাষ্ট্র উপদেষ্টা তো
আর বাংলাদেশের জনগণের পক্ষে জনগণের সাথে কাজ করে না। উনারা শুধু তথ্যগত কাজ করে। উনার কাছে বাংলাদেশ সরকারের কাছে হিসাব নাই যে কতগুলা লোক আমেরিকায় আসছে বা স্থায়ীভাবে বসবাস করছে। যেহেতু এটা কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আসে না, বাংলাদেশ সরকারের কাছে হিসাব আছে যারা মিডল ইস্টে যায়, কারণ সরকারি অনুমতি নিয়ে যেতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আমেরিকায় যারা আসে বা এসে থেকে যায়, বাংলাদেশ সরকার কখনো বলতে স্বাধীনতা পরবর্তী থেকে কোন সরকার বলতে পারবে না কতজন লোক আমেরিকায় এসে থেকে গেছে। জি। দ্যাট ইজ ভেরি ভেরি স্টেটস বাংলাদেশ সরকারের কাছে নাই। অবশ্যই ওনার বক্তব্যকে সাধুবাদ জানাই, কিন্তু এখন যা হচ্ছে মনে ওনার আওতার বাইরে চলে গেছে এগুলা। আচ্ছা স্যার, এবার একটু স্টুডেন্ট ভিসার দিকে আসি। যারা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কিংবা যারা যেতে চান, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে? যারা যেতে চান স্টুডেন্ট ভিসায় যারা আসতে চান তাদেরকে অনুরোধ করবো, স্টুডেন্ট হলে অবশ্যই আমেরিকা তাদেরকে সাধুবাদ জানায়। উই ওয়েলকাম অল দ্য স্টুডেন্টস কামিং ফ্রম এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু তাদেরকে লেখাপড়া করার জন্য আসতে হবে। অনেকে একটা সময় ছিল জি। স্টুডেন্টরা আসে শুধু আসার জন্য, আমেরিকা ঢোকার জন্য যদি স্টুডেন্ট ভিসা হয়ে থাকে, এইটা রাইট সময় না। কারণ আচ্ছা। এখানে এখন অনেক সময় ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি নিচ্ছে, কিন্তু এগুলো অনেক প্রশ্ন করে ল্যাঙ্গুয়েজ কোর্সে কেন। দেখা যায় একজন লোক মাস্টার্স ডিগ্রিতে সে হয়তো আইএলটিএস দিয়ে সে ভালো স্কোর করে সে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। আচ্ছা। আসার পরে বলল সে তো আমি তো ইংলিশ পারি না, এখন ল্যাঙ্গুয়েজে ভর্তি হতে হবে। এইটা তারা এখন দিচ্ছে না, কারণ তারা ভাবতেছে যে তুমি যদি এত ভালো ইংলিশ করার পরে এখন তুমি আবার ল্যাঙ্গুয়েজে বিগিনিং থেকে শুরু করবে। তারা বুঝতে পারছে তার উদ্দেশ্যটাই হচ্ছে আমেরিকায় থাকার জন্য। আর আচ্ছা। অবৈধভাবে থাকাটা এখন খুবই কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ধরপাকড় হচ্ছে। এখন না, ভবিষ্যতে কি হবে আমরা জানি না। তবে সবাইকে অনুরোধ করবো যে স্টুডেন্ট ভিসার রিয়েল স্টুডেন্ট হন, অবশ্যই আসেন। লেখাপড়া করার পরে আপনার কিন্তু অপরচুনিটি অনেক। দিস ইজ দ্য ল্যান্ড অফ অপরচুনিটি। আপনি আচ্ছা। যদি ব্যাচেলর বা মাস্টার্স করতে পারেন দেশে, আমরা কিন্তু আপনাকে এমপ্লয়ার ছাড়াই আপনার যদি যোগ্যতা থাকে আপনি কিন্তু এই দেশে থাকতে পারছেন। আচ্ছা। গ্রিন কার্ডও পেতে পারছেন। আমরা ইবি টু ইবি ইবি টু এনআইডব্লিউ এগুলা করে থাকি। তার আচ্ছা। কিন্তু স্পন্সরের প্রয়োজন হয় না। তার কিন্তু মানে যথাযথভাবে তার গ্রিন কার্ড বৈধভাবে গ্রিন কার্ড পেতে পারে। কিন্তু যদি ভিসার টার্মস যদি ভায়োলেট করতে চান বা আসার পরে আর কিছু করবেন না, করবেন না পারার ইচ্ছা থাকলে এই দেশে এখন আসা। এখন না কোন সময় আমরা আসতে এনকারেজ করি না। কারণ এটা আপনার জন্য খারাপ। আ অবৈধ পথে চলে যেতে হচ্ছে। আচ্ছা স্যার, স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসায় রূপান্তরের কোনো ব্যবস্থা আছে? ধন্যবাদ। স্টুডেন্ট ভিসা তারা লেখাপড়া করতে আসে। যারা স্টুডেন্ট ভিসা আছে তাদেরকে একটা সার্টেন আ আ সেমেস্টার্স করার পরে ইউনিভার্সিটি তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়। ব্যাচেলর্স করার পরে তাকে অনেকগুলো অপরচুনিটি আসে। ব্যাচেলর ডিগ্রি করার পরে আউট অফ ক্যাম্পাস কাজ করতে পারে এবং ওপিটি, সিপিটি অনেক ব্যাপার-স্যাপার আছে। এগুলো যারা স্টুডেন্ট ভিসা যারা নাকি যারা ধরেন নিজেরা একটু রিসার্চ করলে পেয়ে যাবে। ইটস ভেরি সিম্পল। তাদেরকে ইউনিভার্সিটি বলে দেবে বা তারা গুগলে সার্চ করলে পেয়ে যাবে কি সুবিধা আছে। আচ্ছা। তবে ওয়ার্ক ভিসাটা এখন আর সরাসরি স্টুডেন্ট থেকে এসে ওয়ার্ক করবে এরকম কোনো সুযোগ দেওয়া হয় না। তারা আচ্ছা। এক নির্দিষ্ট সেমিস্টার্স করার পরে তাকে ইন ক্যাম্পাস কাজ করতে সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, যদি স্টুডেন্ট থাকে। অনেকে আচ্ছা। আসে কি স্টুডেন্ট হওয়ার পরে ইউনিভার্সিটি চেঞ্জ করে যাওয়ার কথা ছিল তার হয়তো মিনিয়াপলিস যাওয়ার কথা ছিল তার ফ্লোরিডা, সে তাকে ভালো লাগে সে চলে আসে নিউ ইয়র্কে অন্য একটা কোর্স নিয়ে সে অবৈধ থাকে। অবৈধতা আমরা এখন আর কাউকে কোন সময় অবৈধ কাউকে এনকারেজ করি না। স্যার, অ্যাজাইলাম আইন বর্তমানে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যে এত গুরুত্ব পাচ্ছে, এটার কারণ কি মনে করেন আপনি? ধন্যবাদ। অ্যাসাইলামটা হচ্ছে আমেরিকার, এটা যারাই আসবে তাদের একটা মানবাধিকারের মধ্যে পড়ে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই সরকার আসার পরে তারাও অনুভব করতে পারছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই দেশে অ্যাসাইলাম করে এসে অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা তথ্য এবং মিথ্যা কাগজপত্র, মিথ্যা ডকুমেন্ট দিয়ে থাকে। আচ্ছা। এইটা তারা ভেরিফাই করার আগ পর্যন্ত, ভেটিং করার আগ পর্যন্ত তারা বর্তমানে অ্যাসাইলামের ইন্টারভিউ হচ্ছে কিন্তু কোন সিদ্ধান্ত দিচ্ছে না তারা। যেহেতু আচ্ছা। তার ব্যাকগ্রাউন্ডটা ভেরিফাইড করতে হয়। অতীতে যারা হয়ে গেছে তাদের অনেক গ্রিন কার্ড এখন স্থগিত আছে বেটিং করার জন্য। তারা দেখতে যাচ্ছে এই যে ভদ্রলোকটা অ্যাসাইলাম উইন করলো তার সব ডকুমেন্ট ঠিক আছে কিনা। দেখা গেল একই রাজনৈতিক দলের যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যেহেতু এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। যেমন একটা রাজনৈতিক দল আছে এলডিপি, জি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি। হাজার, আচ্ছা। হাজার লোক এখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নামে গ্রিন কার্ড পেয়েছে বা পাচ্ছে। কিন্তু দেখা গেল যে কোন একটা নির্দিষ্ট জেলায় আ হয়তো ৫০ জন এলডিপি ক্লেম করলো। এর মধ্যে একজন লেখলো প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস, একজন লেখলো প্রেসিডেন্ট মোহাম্মদ জলিল। কিন্তু আসলে কমিটি নাই। আচ্ছা। তখন এই কাগজগুলা যদি আপনি ভেরিফাই করে সরকার তখন কিন্তু এগুলা হোল্ড করে রাখতেছে। সিপ তদ্রুপ ভাবে হয়তো আপনি দেশে করেছেন একটা রাজনৈতিক দল
বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, বড় রাজনৈতিক দল করেছেন। তো অ্যাসালামের ক্ষেত্রে আপনি বলছেন আপনি এই রাজনৈতিক দল আপনি হয়তো এক্স পার্টি করেন। এখন দেখা গেল যে এক্স পার্টি আপনি এখানে বলছেন, আমেরিকায় বলছে আপনি এক্স পার্টির সদস্য। আচ্ছা, আবার দেখা গেল বাংলাদেশে থাকা অবস্থায় আপনি ওয়াই পার্টির সদস্য, কার্যক্রম সব ওয়াই পার্টির ব্যানারে। সো আচ্ছা। এক্ষেত্রে তারা যদি ভেরিফাই করে দেখবে সে তো এই দল কখনো করে নাই। হুম, সো হুম, হুম। এই জিনিসগুলা খুবই খুবই মানে কি বলবো ট্রিগার হচ্ছে আচ্ছা, ইয়াতে, আচ্ছা, আচ্ছা। এবং তারা ভেরিফাই করলে এগুলা কিন্তু ফলস ক্রাইম। স্যার, আইনি সুরক্ষা যে বিষয়টা, সে বিষয়ে আসলে আপনার বিস্তর জ্ঞান রয়েছে। আনডকুমেন্টেড মাইনরদের ক্ষেত্রে আইনি সুরক্ষা আসলে কতটা নিশ্চিত হচ্ছে? আনডকুমেন্টেড মাইনরদের অনেক সুবিধা আছে। আমরা একটা কেস আছে যে স্ট্যাটাস আছে, একটা কেস বলে আমরা সিজ বলে, SIJ, হুম, হুম, হুম। স্পেশাল ইমিগ্রান্ট জুভেনাইল। জি। যদি এই দেশে 18 বছরের নিচে বা 21 বছরের নিচে কেউ এই দেশে থাকে এবং তাকে যদি কোনো অ্যাবান্ডন করা হয়, তার ফ্যামিলি তাকে যদি অ্যাবান্ডন করে হুম, এবং হুম, হুম। থার্ড পারসন তার কোনো নিকট আত্মীয় বা এই দেশের কেউ স্থায়ী বাসিন্দা কেউ যদি তাকে যদি অ্যাডপ্ট বা গার্ডিয়ানশিপ নেয়, জি। তখন কিন্তু এই ছেলেটি বা মাইনর ছেলে মেয়ে কিন্তু গ্রিন কার্ড পাইতে পারে এটার ভিত্তিতে। হুম, হুম। যেহেতু তার পিতা-মাতা তাকে অ্যাবান্ডন করেছে। আচ্ছা। কিন্তু অ্যাবান্ডন না করলে কিন্তু হবে না। অ্যাবান্ডন করলে সে কিন্তু গ্রিন কার্ড পাবে। কিন্তু যেহেতু তার পিতা-মাতা তাকে অ্যাবান্ডন করেছে, সে তার পিতা-মাতা যে দেশেরই নাগরিক হোক না কেন তাদের জন্য আর কোন সময় ফ্যামিলি ইউনিটি এপ্লাই করতে পারবে না। বেনিফিটের আচ্ছা, পিটিশন করতে পারবে না। কিন্তু সে গ্রিন কার্ড পাবে, সিটিজেন হবে। আচ্ছা। আচ্ছা। বাংলাদেশীদের ক্ষেত্রে গ্রিন কার্ডের ব্যাপারটা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই স্যার, কিন্তু একটা বিরতির পর। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ রয়েছেন, তার সঙ্গে আবারও আমরা গল্প করছি। স্যার, বাংলাদেশীদের ক্ষেত্রে গ্রিন কার্ডের আবেদন করা এখন কতটা অসম্ভব হয়ে গেল বলে আপনি মনে করেন? বা কঠিন হয়ে গেল তো ধন্য নিশ্চয়ই। ধন্যবাদ। গ্রিন কার্ডের আবেদন বলতে আমি বাংলাদেশের সকলের জন্য বলছি। জি। কেউ কারোর জন্য পিটিশন করতে কোনো বাধা নাই। যেহেতু তার লাভ ওয়ান্স, তার বাবা, ভাই-বোন, ছেলে-মেয়ে তাদের জন্য স্বামী-স্ত্রীর জন্য এপ্লাই করতে পারবে। কিন্তু ভিসাটা দেবে না। আচ্ছা। এপ্লাই প্রসেসটা হচ্ছে অনেক লেংথি প্রসেস। ১ম এ পিটিশন ফাইল করতে হয়। হুম। এটা অ্যাপ্রুভ হবে। USCIS দেখবে যে তার সম্পর্কটা সঠিক কিনা। আচ্ছা। সম্পর্ক সঠিক হলে ফাইলটা অ্যাপ্রুভ করবে। হুম, হুম। তারপর ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠাবে। ভিসা সেন্টারে পাঠানোর পরে যে স্পন্সরের কাগজপত্র, যে তাকে স্পন্সর করছে তার সব ডকুমেন্ট চাইবে এবং যে আসবে তার সব ডকুমেন্ট চাইবে। সবগুলো ভেটিং করবে, দেখবে ঠিক আছে কিনা। তারপরে নির্দিষ্ট পেমেন্ট দেওয়া হবে। পেমেন্ট দেওয়ার পরে আর্থিক সচ্ছলতা দেখবে। দেখার পরে এনবিসি যখন এটা ডকুমেন্টারি কোয়ালিফাই করে, জি। তারপরে তারা অপেক্ষা করে হুম, ইউএস হুম। এমবাসিতে ভিসার জন্য কবে ডাকবে। ওই ডাকাটা বন্ধ আছে এখন। হুম, ওইটা হুম, হুম। একটা ডাকটা আসবে না, স্কেডিউলটা আসবে না, এবং জানুয়ারি 21 2026 এর পরবর্তীতে হুম, হুম, কেউ হুম। যদি ডেট পেয়েও থাকে, তারটা এখন আর স্থগিত হয়ে গেছে। কারণ তারটা আর ইন্টারভিউ ডাকবে না আনটিল আনলেস এই যে সরকারি ঝুঁকি, যেটা সরকারি সুবিধার যে ঝুঁকি, ওইটা যদি ভেরিফাই করতে না পারে, ভেটিং প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে হুম, হুম, হুম। তারপরে আবার শুরু হবে ডাক। কিন্তু এই স্কেডিউল গুলো এখন আপাতত স্থগিত থাকবে এবং ফিউচার কোন স্কেডিউল দেবে না। এই ক্ষেত্রে সবার কাছে অনুরোধ, আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আপনারা দেখেছেন প্যান্ডামিক এর সময় হুম, হুম, আমরা হুম, হুম। অনেক পিছিয়ে গেছি। আবার এই যে এই ধরনের একটা আমরা ব্যাকলগ শুরু হবে। কিন্তু আমরা আল্টিমেটলি যাদের টাকা নিয়েছে সরকার তাদের ভিসাটা হবে। কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা এই দেশে এসে সরকারের বোঝা হবেন না। এমন কোন ডিজিজ আগে আপনারা দেখেছেন যে আনকন্ট্রোল ডায়াবেটিকস, তারপরে স্থূলতা, যে ওবেসিটি, যে এগুলার জন্য তারা ভিসা নীতি চেঞ্জ করেছে। কেন আচ্ছা। চেঞ্জ করেছে? কারণ তারা একজনকে নিয়ে আসছে আমেরিকাতে ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য। তো দেখা গেল যে সে এসে ১ম ডে 1 থেকেই সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, যেটা তার স্পন্সর দেওয়ার কথা। হুম, হুম, হুম। আমেরিকার সরকারকে আমি ভুল বলব না এই কারণে। আচ্ছা। কারণ হচ্ছে সরকার কিন্তু খুব উইথ গুড ইনটেনশন এ চাচ্ছে। হুম, কিন্তু হুম। এজন্য তাকে স্পন্সরটা নিচ্ছে কেন? যে আপনি আমাকে স্পন্সর করলেন মিনস আপনার যেই পরিমাণ ইনকাম আছে, অ্যাসেট আছে, তা দিয়ে সরকার বুঝলো যে এই লোকটা ১০ জন লোক, ৩ জন লোককে এখানে রাখতে পারবে। কিন্তু হুম। আসার পরে আপনি স্পন্সর করলেন কি? আপনি আর রাখলেন না, তাকে দিয়ে দিলেন, ছাইড়া দিলেন। সে তখন সরকারের বোঝা হয়ে গেল। আচ্ছা। সেই ক্ষেত্রে সরকার চাইলে এই স্পন্সরের কাছে এই যে লোকটা আবেদনকারী যে আসছে আমেরিকাতে স্পন্সরে, তো জি, জি। স্পন্সরকে যে সরকার যদি চায় দায়বদ্ধতা করতে পারে
যে তুমি যেহেতু মিস্টার এক্স কে নিয়ে আসছিলে বাংলাদেশ থেকে, এখন সেই টাকা এই 1 লক্ষ টাকা সরকারি বেনিফিট সে নিয়েছে, হুম, এখন হুম। তো এই টাকাটা তুমি দাও। আচ্ছা। এরা আইনও আছে, কিন্তু এটা কিন্তু অব্লিগেশন ফর্মে সাইন করা থাকে। হুম, হুম, এটা হুম। সরকার বলতে পারে এবং বললে এটা তার বেতন থেকে সরকারি টাকা নিয়ে নিতে পারে। আচ্ছা, এতদূর হয়তো যাবে না, কিন্তু আইনটা করা হয়েছিল 90s এর দিকে। আচ্ছা, কিন্তু আচ্ছা। এই আইনটা এখন পর্যন্ত তারা কোন সময় এনফোর্স করে নাই। হুম, কিন্তু হুম, হুম। আমি শঙ্কিত, 20 ইয়ার্স আমার ল প্র্যাকটিস করে আমেরিকাতে অ্যাজ অ্যান অ্যাটর্নি এট ল ফর 20 ইয়ার্স। হুম, হুম, আমি হুম। শঙ্কিত যে এটা যদি হয় অনেকেই বিপদে পড়ে যাবে। স্যার, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, 20 ইয়ার্সের অভিজ্ঞতা আপনি বলছিলেন। এত অভিজ্ঞতা থেকে একটি বিষয় আসলে জানতে ইচ্ছে করছেই। আপনি যে বলছিলেন যে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এই যে গ্রিন কার্ডে আবেদন করার পরে মোটামুটি কতদিন লাগতে পারে বা কত বছর লাগতে পারে? এটা ডিপেন্ড করে ক্যাটেগরির উপরে। আচ্ছা। এমপ্লয়মেন্ট ক্যাটেগরি যেগুলো আছে এগুলা কয়েকটা আছে খুব কুইক। এমপ্লয়মেন্ট ক্যাটেগরি যেটা EB1A হুম, রাইট হুম। ওয়ে এভেইলেবল। এটা আজকে করলে আমরা ডে 1 থেকে এটা এখানে যারা থাকে আমরা নেক্সট ডে থেকে আমরা তার জন্য গ্রিন কার্ড এপ্লাই করতে পারি। এখানে থাকলে কোনো সমস্যা নাই। ভিসা প্রসেসটা দেশ থেকে সমস্যা। আচ্ছা। EB2, EB1A এটা ব্যাকলগ আছে ১-১.৫ বছরের ব্যাকলগ আছে। EB3 অনেক সময় ব্যাকলগ ৪-৫ বছরের ব্যাকলগ। আর আচ্ছা। যদি আপনি F1 ফ্যামিলি বেস যেগুলা, হুম, হুম, F1 হুম, এর হুম। মধ্যে ক্যাটেগরি হচ্ছে অনেকগুলা। ৪ টা ক্যাটেগরি। F1 হচ্ছে নিকটতম পরিবার। হুম, যা হুম, আপনার হুম। স্বামী-স্ত্রী, আমেরিকান সিটিজেনের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের নিচে বাচ্চারা যারা আছে। জি। আরেকটা ক্যাটেগরি হচ্ছে গ্রিন কার্ডের ছেলে-মেয়ে যারা যারা আপনার ২১ এর নিচে, ২১ এর উপরে। হুম, হুম, হুম। আবার হচ্ছে আপনার ওই যে আমেরিকান সিটিজেনের বাবা-মা, তারপর ভাই-বোন। ক্যাটেগরি ওয়াইজ ডিপেন্ড করে। কোন ক্যাটেগরি ১ বছর, কোন ক্যাটেগরি ৫ বছর, কোন ক্যাটেগরি ১০, কোন ক্যাটেগরি ১৫ বছর আছে। এজন্য আচ্ছা। বলতেছি অনেকে হয়তো যুগের পর যুগের বেশি অপেক্ষা করছে। তারা এখন হতাশা হচ্ছে যে হতাশ তারা যে ভাবছিল যে সবাই একসাথে আমেরিকা আসবে। হুম, হুম, এখন হুম, তার হুম। মাথায় ছাদ ভেঙে পড়ল যে আর যাওয়া যাবে না অনির্দিষ্টকালের জন্য। কিন্তু অনির্দিষ্টকাল বলতে কেউ বলতে পারে না কতদিন। এটা হয়তো ২ মাস হতে পারে, ৬ মাস হবে, ২ বছর লাগতে পারে। স্যার, আপনার মতো অভিজ্ঞ মানুষের কাছ থেকে আমরা আরেকটা বিষয় জানতে চাই। খুবই সহজ একটা বিষয় বা শুনতে খুবই হুম। সহজ মনে হবে যে বিশ্বে তো অনেক দেশ আছে, কিন্তু তারপরেও দেখা যায় দক্ষিণ এশিয়ার মানুষদের, বিশেষ করে বাংলাদেশের মানুষদের আমেরিকার দিকে একটা অন্যরকম আগ্রহ। এটি কেন স্যার? ধন্যবাদ। আমি একটা বই লিখেছিলাম কিছুদিন আগে। একটা মোরক্কো মোচনের 'দি রোড টু আমেরিকা ইমিগ্রেশন হার্ডশিপ'। হুম, এই হুম, হুম। বইটা আমি Amazon এ পাবেন। Amazon এর 'দি রোড টু আমেরিকা' লিখলে চলে আসবে। জি। অথর মঈন চৌধুরী। সো আমেরিকা হচ্ছে এমন একটা ছায়া তৈরি করে রেখেছে, একটা মানে মার্কেটিং বলেন যেই কারণে বলেন, আমেরিকাকে বলে ল্যান্ড অফ অপরচুনিটি। হুম, 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 আর হুম। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এই দেশের মানুষের ইয়াং থেকে শুরু করে বয়স্ক সবারই একটা ক্রেজ থাকে। অনেক সুযোগ সুবিধা আছে যেটা বিশ্বের অন্য দেশে নাই। এবং আচ্ছা। ডাইভার্সিফাইড কমিউনিটি এই দেশে। বিশ্বের সব দেশের লোক আমেরিকায় থাকে। হুম, হুম, এমন হুম। কোন দেশ আপনি নাই যে তার লোক আমেরিকাতে নাই। তার খাবার বলেন, কালচার বলেন, হুম, তার হুম, হুম, তার হুম। সব ধরনের সংস্কৃতি আমেরিকায় আছে। আচ্ছা। এইটাই মনে হয় আমেরিকারা আকৃষ্ট করে। আমি দেখেছি আমার জীবনে এই প্র্যাকটিসের জীবনে হুম, হুম, হুম। আপনার ব্রিটিশ সিটিজেন, তারপর অস্ট্রেলিয়ান সিটিজেন, ফিনল্যান্ডের সিটিজেন, জার্মান সিটিজেন সবাই কিন্তু আমেরিকাতে তাদের আমেরিকা আসতে আর কেউ যায় না। কারণ আমেরিকার ইমিগ্রেশন পলিসি এত, এত সুন্দর একটা পলিসি হুম, যে হুম, হুম, আপনি হুম। বিশ্বের কোন দেশে জি। আপনি বাবা-মা, ভাই-বোন ছাড়া, বাবা-মা ছাড়া, বাবা-মাকেও সব দেশে আনা যায় না। ছেলে-মেয়েকেও আর সব দেশে আনা যায় না। কিন্তু আমেরিকা একটা দেশ, তা আপনার পুরা গোষ্ঠী, জাতি-গোষ্ঠী নিয়ে চলে আসতে পারেন। বাবা আনতে পারেন, মা আনতে পারেন, ভাই-বোন সবাইকে এপ্লাই করতে পারেন। হুম, এবং হুম, হুম, হুম। একটা আশা জাগিয়ে রাখে যে আজকে না কালকে হয়তো আপনার ফ্যামিলি মেম্বার আপনি ইউনাইটেড হবেন। দিস কান্ট্রিতে আপনি থাকবেন। হুম, দ্যাট ইস হুম, দ্য হুম। মোস্ট বিউটিফুল এই দেশের ডেমোক্রেসি বলেন, সব দিক দিয়ে দেশটা উন্নত হওয়াতে, হুম, হুম, কিন্তু হুম। আমরা ইমিগ্রেন্টরা দেশটাকে ওই দেশের ভাবমূর্তি নষ্ট করে ফেলাতে এখন এই সমস্যা ফেস করতেছি আমরা। স্যার, বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে সবার মুখে, মুখে একটি বিষয়, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ খেলা। এবং সবাই দেখতে যাওয়ারও একটা আগ্রহ প্রকাশ করছে। তারা কি ভিসার জন্য আবেদন করতে পারবেন? অবশ্যই বিশ্বকাপ দেখার জন্য সবাই আবেদন সারা বিশ্ব উন্মুক্ত বিশ্বকাপ খেলা দেখার জন্য আমেরিকাও চায় সারা বিশ্বের লোকজন আসুক। হুম, হুম, হুম। কিন্তু আপনাকে কোয়ালিফাই করতে হবে। আপনি আচ্ছা। যদি মনে করেন শুধুমাত্র বিশ্বকাপ খেলা দেখবেন, আমেরিকাতেই দেখবেন, হুম, হুম, আর হুম। জীবনে কোথাও খেলা দেখেন নাই বা আর্থিক অবস্থাও ভালো না, ব্যাংক স্টেটমেন্ট নাই, আপনার দেশে কোনো জব নাই, দেশে হুম, হুম, কোনো হুম। আপনার ব্যবসা নাই, আপনি শুধু খেলা দেখতে আসবেন, এটা তো হয় না। হুম, সেই হুম, হুম। ক্ষেত্রে আবেদন করতে বাধা নাই। অবশ্যই আমরা এনকারেজ করি আবেদন করতে। আপনার টিকেট কিনবেন, টিকেট কিনে আবেদন করবেন। যদি বিশ্বকাপের খেলার টিকেট আপনারা পান, আচ্ছা। তখন হবে কি আপনারা ওই যে লাইনটা বাইপাস করতে হবে। যেহেতু খেলা খুব আসন্ন, হুম, হুম। আপনাকে ওই শিডিউল দেওয়া হবে যে আপনি হুম, হুম। তাড়াতাড়ি ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু doesn't guarantee that you will get a visa because আচ্ছা। এটা ডিপেন্ড করবে আপনার অবস্থানের উপরে, হুম, হুম, সামাজিক হুম। অবস্থান,
আপনার ব্যবসায়িক অবস্থান, আপনার ট্রাভেল হিস্ট্রি, আপনার খেলার প্রতি আপনার যে কতটুকু শখ ওইটাও দেখবে। সারা জীবনে কোথাও খেলেন নাই, দেখেন নাই, অনলি একদিনে আমেরিকা বিশ্বকাপ দেখতে আসবেন, এরপর যাবেন কিনা, এদের জন্য ভিসা বন্ডের পরিস্থিতি নির্ভর করবে। ভিসা বন্ড এদের জন্য হয়তো ইস্যু করা হইতে পারে, এত টাকা ভিসা বন্ড দেন, আপনি ফেরত আসবেন, নিশ্চয়তা দেন। স্যার, আপনি সামাজিক অবস্থানের কথা বলছিলেন, আরো বেশ কয়েকটি অবস্থানের কথা বলছিলেন। যদি বিষয়গুলো একটু বিস্তারিত শুনি, যে কি ধরনের অবস্থা হলে আসলে কোয়ালিফাই করবে বা করার সম্ভাবনা থাকবে? অবস্থা বলতে এই জিনিসটাই বোঝাচ্ছে যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আমেরিকা থেকে খেলা দেখে নিজ নিজ দেশে ফেরত যাবেন। আচ্ছা। হয়তো আপনি ভালো একটা জব আছে আপনার, আপনি একটা সোসাইটি মেইনটেইন করেন, বিশ্বের বিভিন্ন দেশে আপনি ভ্রমণ করেছেন, কোন দেশে আপনি ওভারস্টে করেন নাই। দ্যাট গিভস ইউ অ্যান অপরচুনিটি দ্যাট আপনাকে বোঝায় যে আপনি দেশের বাইরে থাকবেন না। আপনার ফ্যামিলি মেম্বার এখানে আছে, ভালো জব করে, যদি আমেরিকার বাইরের দেশে থাকে, আপনার দেশের প্রতি টান থাকবে। আপনার হয়তো মাইনর চিলড্রেন আছে দেশে, জি। আপনি দেশে যেতে বাধ্য। তারপর অনেকে আসার পর আর যায় না। আপনার ছেলে মেয়ে ওয়াইফ থাকবে, কাজ করে, বা আপনার একটা সরকারি জব আছে, যে জবটা আপনি লুক্রেটিভ জব, আপনি ছাড়তে চাচ্ছেন না। তো এইসব বিষয়গুলো আসবে। আপনার হয়তো ব্যাংকে এনাফ টাকা আছে, লাক্সারি চলেন, ওইটাও নির্ভর করবে। সবকিছু মিলে আরকি, যদি ভিসা অফিসে যদি মনে করে যে লোকটা ফেরত আসবে, তখনই তাকে ভিসা দেবে। যদি মনে করে যে এই লোকটা টিকেটটা কিনছে শুধুমাত্র আমেরিকায় যে ঢোকার জন্য, প্লেনে পার হওয়ার পরে তাকে খুঁজে পাওয়া যাবে না, দেন তাকে ভিসা দেবে না। স্যার, একদমই শেষে চলে এসেছি। এ পর্যায়ে আমরা জানতে চাইবো যে আপনার মন্তব্য, যে আসলে আমাদেরকে কি করা উচিত বা কিভাবে চিন্তা করা উচিত, এই যে আপনার প্রফেশন রিলেটেড। আমি এটাই বলবো, being an attorney in this country, in America, for 20 years and being a member of the United States Supreme Court Bar, আমি সবাইকে এটা অনুরোধ করব, আমেরিকায় যারা আছেন, বিশ্বের যেখানে যান না কেন, আপনারা কোনো মিথ্যা তথ্য দেবেন না। একটা মিথ্যা তথ্য দিলে এটা আপনার সারা জীবন বহন করতে হয়। কারণ মিথ্যা তথ্য দিয়ে ভিসাও যদি পান, আমরা যখন কোর্টে যাই, যখন জাজ আমাদেরকে বলে যে এই লোকটা আমেরিকা আসার সময় এই তথ্য দিয়েছে, কিন্তু বর্তমানটা ভিন্ন। কোনটা সঠিক? whether he lied before or he is lying now. সো আপনি কিন্তু অটোমেটিক আটকা পড়ে গেলেন যে আপনি কোথাও না কোথাও মিথ্যা বলছেন। সো এমন কোন তথ্য দেবেন না যেটার কোন ভিত্তি নাই। স্পেশালি পার্সোনাল ইনফরমেশন গুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমেরিকা আসলে একটু দক্ষতা নিয়ে আসবেন। কোন একটা স্কিল নিয়ে আসলে আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই। এই দেশ আপনার জন্য উন্মুক্ত। আমরা চাই ইমিগ্রেন্ট জাতিগোষ্ঠী আরো বেশি আসুক এদেশে। আমরা তাদেরকে হেল্প করি। বৈধ, আপনি যদি লিগ্যাল থাকেন, আমরা আপনাদেরকে যেকোনো পরিস্থিতিতে হেল্প করতে রাজি আছি, সক্ষম, এবং এই দেশে আইনের শাসন আছে, থাকবে। এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয়। আপনারা যে জিনিসটা দেখছেন যে অর্ডার, যে কোর্ট এখন বর্তমানে যে আদেশটা হচ্ছে, এটার বিরুদ্ধে হয়তো কোর্টে মামলা হবে, এবং আলটিমেটলি জাজে ডিসাইড করবে এটা কতদিন থাকবে বা থাকবে না। অনেক ধন্যবাদ স্যার, পুরো সময় জুড়ে আপনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজ আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের অ্যাক্সিডেন্ট কেসেস এবং অভিবাসন বিশেষজ্ঞ, একই সাথে অ্যাটর্নি মঈন চৌধুরীর সাথে, যিনি বলেছেন যুক্তরাষ্ট্রের পরিবর্তিত অভিবাসন নীতি প্রবাসী বাংলাদেশিদের জন্য কী ধরনের বাস্তবতা এবং চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে অনিশ্চয়তার মধ্যেও আইনগত সচেতনতা, সঠিক তথ্য এবং সময়োপযোগী সিদ্ধান্তই পারে বড় সংকট থেকে পরিত্রাণ দিতে। এটিই বলেছেন এই বিশেষজ্ঞ। ভবিষ্যতেও অভিবাসন এবং প্রবাসী জীবন এবং একই সাথে আইনগত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের পাশে থাকবে প্রবাসে পরবাসে। এ প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।